আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করে যা বললেন মাদুরো। ভেনেজুয়েলা ইস্যুতে নিরাপত্তা পরিষদে মুখোমুখি চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে ৩৫। ট্রাম্পের হুমকির পর পাল্টা হুমকি কলম্বিয়ার প্রেসিডেন্টের। দ্য টাইমসের প্রতিবেদন, বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি। সবশেষ জানাবো বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করে যা বললেন মাদুরো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেই দাবি করলেন নিকোলাস মাদুরো। সোমবার আদালতে হাজির হয়ে তিনি বলেন, আমি নির্দোষ। আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে ধরে আনা হয়েছে। আমি একজন ভদ্র মানুষ। আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে। ৬৩ বছর বয়সী মাদুরো নিজেকে যুদ্ধবন্দী বলেও উল্লেখ করেছেন। আদালতে পড়ে শোনানো সব অভিযোগই মাদুরো অস্বীকার করেছেন। মাদুরোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি কোকেন পাচারকারী একটি নেটওয়ার্ক তত্ত্বাবধান করেছিলেন, যারা মেক্সিকোর সিনালোয়া এবং জেটাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী এবং ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়া গ্যাংস সহ সহিংস গোষ্ঠীগুলোর সাথে অংশীদার ছিল। মাদুরো দীর্ঘদিন ধরে এই অভিযোগ অস্বীকার করে আসছেন। দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সমৃদ্ধ তেল মজুদের নিয়ন্ত্রণ নিতে চায় এবং তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত। এদিকে মার্কিন রাজনীতিবিদরা যখন একজন রাষ্ট্রপ্রধানের নাটকীয় আটকের ঘটনায় জর্জরিত, তখন সোমবার ভেনেজুয়েলায় একটি জরুরি আদেশ জারি করা হয়, যা পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়, যাতে শনিবারের মার্কিন হামলার সমর্থক যে কাউকে তল্লাশি করে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়। এছাড়া সোমবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এর বৈধতা এবং তাৎপর্য নিয়ে বিতর্ক করে। রাশিয়া, চীন এবং ভেনেজুয়েলার বামপন্থী মিত্ররা এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। এর আগে শনিবার ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন ট্রাম্প। এরপর নিউ ইয়র্কের একটি আদালতে তার বিচার করার কথা জানায় হোয়াইট হাউস। সোমবার সকালে মাদুরো তার হাত বাঁধা এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ব্রুকলিনের একটি আটক কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে কৌশলগত পোশাক পরিহিত রক্ষীরা পাহারা দিয়ে আদালতে নিয়ে যান। সূত্র দ্য গার্ডিয়ান। ভেনেজুয়েলা ইস্যুতে নিরাপত্তা পরিষদে মুখোমুখি চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র। ভোরের নীরবতা ভেঙে সামরিক অভিযানে উত্তাল হয়ে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। সেই অভিযানের রেশ গড়াল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। তারা একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে মাদুরো দম্পতির মুক্তির দাবি জানিয়েছে। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে কর্মকাণ্ড চালিয়েছে তাকে কোনোভাবেই বৈধ বলা যায় না। তার ভাষায় এসব কর্মকাণ্ড অপরাধের শামিল। একই বৈঠকে চীনের উপরাষ্ট্রদূত গেং শুয়াং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অবৈধ ও গুন্ডামি বলে মন্তব্য করেন এবং এতে বেইজিং গভীর উদ্বেগ প্রকাশ করে। গত শনিবার ভোররাতে কারাকাসে হামলা চালিয়ে মার্কিন সেনারা প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও সন্ত্রাসের অভিযোগ আনে। সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি ফেডারেল আদালতে তাদের বিচার শুরু হয়। শুনানিতে মাদুরো দম্পতি নিজেদের নির্দোষ দাবি করেন। মাদুরো বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এই ঘটনার পর জরুরি বৈঠকের আহ্বান জানায় ভেনেজুয়েলা। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কলম্বিয়া এই আহ্বান উপস্থাপন করে। বৈঠকের শুরুতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রোজম্যারি ডিকার্লো মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্য পড়ে শোনান। গুতেরেস রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার ওপর জোর দেন। তিনি ভেনেজুয়েলার অস্থিরতা এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টস বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা বা সে দেশের জনগণের সঙ্গে যুদ্ধে জড়ায়নি। তার দাবি, বৈধ অভিযোগের ভিত্তিতে আইনসম্মত অভিযান চালিয়েই মাদুরোকে আটক করা হয়েছে। বৈঠকে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা অভিযোগ করেন, মার্কিন হামলায় বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং বহু প্রাণহানি ঘটেছে। তার মতে এটি বেআইনি সশস্ত্র আক্রমণ ও অপহরণ, যার কোনো আইনি ভিত্তি নেই এবং যা জাতিসংঘ সনদের নীতির পরিপন্থী।
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে ৩৫। জীবনযাত্রার ব্যয় অসহনীয় হওয়ার কারণে ইরানে টানা ৯ দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে দেশজুড়ে সহিংসতা ও প্রাণহানির সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। ইন্টারনেট সংযোগে ব্যাপক বিঘ্ন এবং কঠোর নিরাপত্তা বিধিনিষেধের কারণে প্রকৃত হতাহত ও গ্রেপ্তারের সঠিক সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়ছে। তবে মানবাধিকার কর্মীদের দেওয়া তথ্যানুযায়ী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। মঙ্গলবার ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA এক প্রতিবেদনে জানিয়েছে যে বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের ফলে এখন পর্যন্ত ১,২০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, ৪ জন শিশু এবং ইরানের নিরাপত্তা বাহিনীর ২ জন সদস্য রয়েছেন। ইরানের ভেতর থাকা বিস্তৃত কর্মী নেটওয়ার্কের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়েছে, যা দেশটির অতীতের অস্থিরতার সময়েও নির্ভরযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছিল। মানবাধিকার সংস্থা HRANA এর তথ্যমতে গত ২৪ ঘণ্টায় আজনা, মারভদাস্ত ও কোরভেহ শহরে অন্তত ৭ জন বিক্ষোভকারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বিক্ষোভে আহত হয়েছেন অন্তত ৬৪ জন, যাদের অধিকাংশের শরীরে প্যালেট গান ও প্লাস্টিক বুলেটের আঘাত রয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি অনুযায়ী প্রায় ২৫০ জন পুলিশ সদস্য এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ৪৫ জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু এলাকায় সরাসরি গুলি ব্যবহারের অভিযোগ উঠলেও দেশটির অন্তত ৮৮টি শহরের ২৫৭টির বেশি স্থানে বিক্ষোভ ও শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে। রয়টার্স জানিয়েছে সপ্তাহ জুড়েই মৃত্যু ও গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো। তবে পরিসংখ্যান ভিন্ন ছিল। রয়টার্স এসব সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ২০২২ সালে পুলিশের নিরাপত্তা হেফাজতে ২২ বছরের কুর্দি ইরানি তরুণী মাশা আমিনের মৃত্যুর পর দেখা দেওয়া গণবিক্ষোভের পর এটি ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ। তবে এবার জনগণের অসন্তোষের ব্যাপারে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সুর তুলনামূলকভাবে অনেকটা নরম। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীকে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়ে সমস্যা সমাধানে পদক্ষেপ নেবার কথা বলেছিলেন। সূত্র ফার্স নিউজ। ট্রাম্পের হুমকির পর পাল্টা হুমকি কলম্বিয়ার প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি ঘোষণা করেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে তিনি নিজের শপথ ভঙ্গ করে আবারও অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধা করবেন না। সোমবার ৫ই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন। সাবেক বামপন্থী সশস্ত্র যোদ্ধা পেত্রো বলেন, আমি শপথ করেছিলাম যে আর কখনো অস্ত্র স্পর্শ করব না, কিন্তু যদি আমার মাতৃভূমি আক্রান্ত হয় তবে আমি আবারও অস্ত্র তুলে নেব। ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর সাম্প্রতিক অভিযানের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে কলম্বিয়ার ওপর এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। পেত্রো আরও বলেন তার দেশের জনগণ ও সেনাবাহিনী এই ধরনের যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্প পেত্রোকে একজন দুর্বল ও অসুস্থ মানুষ হিসেবে অভিহিত করে অভিযোগ করেন যে তিনি যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহায়তা করছেন। এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছিলেন, এটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্যের পরপরই দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পেত্রো ট্রাম্পের এই অভিযোগকে ভিত্তিহীন অপবাদ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান তার সরকার মাদক নির্মূলে আন্তরিকভাবে কাজ করছে এবং হাজার হাজার মাদক ল্যাব ধ্বংস করেছে। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ট্রাম্পের এই বক্তব্যকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বলে নিন্দা জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ভেনেজুয়েলার ঘটনার পর ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রাসী নীতি এই অঞ্চলের স্থিতিশীলতাকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিতে পারে।
টাইমসের প্রতিবেদন, বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি। ইরানে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ার মস্কোতে আশ্রয় নেওয়ার একটি বিকল্প পরিকল্পনা বা প্ল্যান বি প্রস্তুত রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায়, সেই পরিস্থিতিতে খামেনি তার ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য ও সর্বোচ্চ ২০ জনের একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছেন। এই দলই তার পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোজতবা খামেনিও রয়েছেন। গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস আরও জানায়, খামেনি ও তার ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে তেহরান ছাড়ার একটি নির্দিষ্ট এক্সিট রুট চিহ্নিত করেছেন। একই সঙ্গে তারা বিদেশে থাকা সম্পদ, সম্পত্তি এবং নগদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছেন, যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশ ত্যাগ করা সম্ভব হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর খামেনি শারীরিক ও মানসিকভাবে আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থার তৈরি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাকে প্যারানয়েড বা অতিমাত্রায় সন্দেহপ্রবণ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই বৈশিষ্ট্যই তাকে সম্ভাব্য পালানোর পরিকল্পনা নিতে উদ্বুদ্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়, আদর্শগতভাবে খামেনি অত্যন্ত দৃঢ় হলেও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে তিনি যথেষ্ট বাস্তববাদী। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত সমঝোতার তিনি বিশ্বাস করেন এবং নিজেকে একজন দীর্ঘমেয়াদী চিন্তক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনবিক্ষোভের প্রেক্ষাপটে এই প্রতিবেদন নতুন করে দেশটির ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক। যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে ধরপকড়ের মধ্যে বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্ট নতুন করে আতঙ্ক তৈরি করেছে। বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় এখন উদ্বেগ আর উৎকণ্ঠার পরিবেশ। সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন। সেখানে দেখানো হয় বিভিন্ন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সুবিধা নিচ্ছেন। ওই তালিকায় দেখা যায় ১৯তম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর ৫৪% বেশি সরকারি সহায়তা পাচ্ছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা। তিনি সরকারি সুযোগ সুবিধা কমানোর পক্ষে। এ কারণে অনেক অভিবাসীর মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যারা আইন মেনে বৈধভাবে থাকেন তাদের ভয়ের কিছু নেই। তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা অবৈধভাবে সরকারি সুবিধা নিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি গ্রিন কার্ডও বাতিল হতে পারে। এদিকে ট্রাম্প ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক সহ ৫টি অঙ্গরাজ্যের জন্য $10 বিলিয়ন বেশি অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। এর ফলে এসব অঙ্গরাজ্যে চাইল্ড কেয়ার ও সামাজিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের পোস্টটি দেখতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।